এবার প্রবেশ করেছেন। না, আমি তো অনেক আগে বলেছিলাম যে 2023 সালে যখন আমার গাড়ি ভেঙেছিল, যে একজন বিধায়কের সাথে যদি এই আচরণ হয়, রাজ্যের মানুষের সাথে কী আচরণ হবে? গাড়ি ভেঙে দেবে, গাড়ি ছাড়িয়ে নেবো, ওরকম আমি না। গাড়ি 2026 হোক রাখবো। আজকে সময় দিতে এসেছি, আজকে অব্দি গাড়ি মারি এখন থাকলে আগামীকাল গাড়ি অনেক কঠিন লড়াইয়ের মধ্যে তুমি আবার নতুন করে ফিরে আসছো, কতটা প্রত্যাশা ছিল কি? না, কঠিন লড়াই ছিল না, 21-টা ছিল টাফ লড়াই। এখন যথেষ্ট লড়াইটা 21-এর তুলনায় কম ছিল। আমি 20,000 ভোট এক্সট্রা পেয়েছি। আমি 1,26,555টা ভোট পেয়ে আছি। আমাদের মানুষকে আমি ধন্যবাদ জানাবো। তবে এতটুকু বলবো, বিজেপির এক বিধায়ক শুনছিলাম বলেছে নাকি মুসলমানরা তাকে ভোট দেয় নাই, তাদের 5 বছর কাজ করবো না। সেই ধরনের আমি অসাংবিধানিক কথা বলবো না। আমি অনেক আগে বলেছি বামরে 30,000 ভোট বিজেপি পেয়েছে, ভোট টিএমসি পেয়েছে, আরও নির্দল মিলিয়ে আরও ভোট হয়েছে। আমি 1,26,555টা ভোট পেয়েছি। কিন্তু আমি আমার নজরে বামরের প্রত্যেকটা ভোটার জনগণ সমান। সুতরাং আমি প্রত্যেককে পরিষেবা দিতে আমি সংবিধান গলি করতে। আজকে সংখ্যালঘু বিষয়কের যিনি মন্ত্রী রাম টুডু, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর অবৈধ মাদ্রাসা রয়েছে, সেসব বন্ধ করে দেওয়া। দেখুন, উনি নতুন দায়িত্ব পেয়েছেন, তো ওনার অতটা ইনফরমেশন ওনার কাছে না। কে মাইকে দুটো গরম গরম কথা বলে দিচ্ছি, বলে দিচ্ছে, এটা ওনার কাছে ইনফরমেশন না। সেই কথা বলেছে যে কোনো মাদ্রাসা দাঁড়ালে যদি কোনো অনৈতিক কাজ হয়, ওই আমাদের যিনি মিনিস্টার রয়েছেন রাজ্যের, শুনি একা নয়, আমি এর আগের মিনিস্টারকে বলেছিলাম সেই সব মাদ্রাসাগুলোকে বলুক, রাতের অন্ধকারে গিয়ে ভিজিট হবে, জানকারি হবে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কাজ করছে। একটা আমার খেয়াল আছে, খড়গা খাগড়াগড়ের খান্দরপরে মাদ্রাসাকে বেলেম দিয়েছিল, সেখানে কী পেয়েছিল? আম্মাপাড়ার কিতাব, এরপর বর্ণ পরিচয় বই, সে আলিফ বে তে সেই কিতাব পেয়েছিল। এটা বলা হচ্ছে আল কায়দা বলে জুড়ে দিয়েছে, এভাবে জুড়ে দেওয়া হয়েছে। এইরকম বাজার গরম করে কিচ্ছু হবে না। জাতীয়তাবাদী আমরা, দেশকে স্বাধীন বাঙালি করেছিল কাঁধে কাঁধে মিলিয়ে, আমারও পূর্বপুরুষ ছিল সেই স্বাধীনতার সঙ্গে। সুতরাং দেশের মধ্যে থেকে কেউ অন্যায় কাজ করবে, আমরা তাদের ছেড়ে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পর বলছেন যে সবাইকে আহ্বান করছেন একসঙ্গে এসে লড়াই করতে। এখন ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, যথেষ্ট শুভবুদ্ধি আছে। এই বিষয়টাতে আমরা তো অনেক আগে বলেছিলাম। 27 লক্ষ আজকে নাম ডিলিট হয়ে গেল। 17 লক্ষ আমার হিন্দু ভাই মা, 10 লক্ষ মুসলিম মা আবার। সেই সময় বলেছিলাম আগে ভোটার পরে ভোটকে বয়কট করুন, তখন কেন সারা দেয়নি? তখন আমি কল দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি সারা ডাক দিক, আর আমরা তার সাথে সাথ দেবো। তখন হয়নি। এখনও বলছেন উনি এক করতে, তাও আমি বলছি চলেন, আলোচনা পরে হবে। আগে ওনার সদিচ্ছা আছে নাকি দেখতে চাই। 80টা সিট যেখানে তৃণমূল জিতে আছে, সেই 80টা সিটের মধ্যে একটা সিট উনি বেছে নিন যেখানে ওনার সেফ জোন মনে হবে, সেফ সিট মনে হবে, সেখান থেকে বাই ইলেকশন হোক, মমতা ব্যানার্জি জিতে লিডার অফ অপোজিশন হয়ে আসুক হাসিনা যাবো, তারপরে আমরা ভাববো ওনাকে নিয়ে লড়াই করা যায় কি যায়। দর্শক, আজ বিধানসভাতে শপথ নিয়েছেন অনেক বিধায়ক। দুদিনের শপথ গ্রহণ চলবে, আজকের চলেছে, আগামীকাল চলবে। শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভাতে যারা জয়ী প্রার্থী তারা নতুন করে শপথ নেবে, এবং কেউ আল্লাহর নামে, কেউ উপরওয়ালার নামে, কেউ ঈশ্বরের নামে, যার যা ধর্মীয় বিশ্বাস সেই বিশ্বাসে শপথ নেবে। আজকের নওশাদ সিদ্দিকী সাহেব দেখলাম শপথ নিয়েছেন, যেহেতু 5 বছর আগে বিধায়ক তিনি ছিলেন, অর্থাৎ যে কনফিডেন্স আবার দায়িত্ব বেড়ে গেল। আবারও 5 বছরের জন্য আবার শপথ নিলেন, বাকিটা তো 31 সালে দেখা যাবে। তো সেই শপথ নিয়ে বেরিয়ে যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, মুখ্যমন্ত্রী বারবার এখন বলছেন জোটের কথা, ঐক্যবদ্ধ হয়ে যে যদি জোট করা যায়, যদি এই ঐক্যবদ্ধ হয়ে লড়া যায়, বিজেপিকে রোখা যাবে। কিন্তু এই নওশাদ সিদ্দিকীরা, আমাদের মনে আছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, এই নওশাদ সিদ্দিকীরা কিন্তু প্রথম থেকে ঐক্যর কথা বলেছিল যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না, অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। কে বা শোনে কার কথা? শোনে নাকি? এটা মুখ্যমন্ত্রী ক্ষমতা রয়েছে, সেই সমস্ত কথা শুনবে নাকি? শোনেনি। তাই মুখ্যমন্ত্রী মমতার পতন হয়েছে, আর মমতার পতনের পরে বিজেপি ক্ষমতায় এসছে, ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী তারই দলের একসময় সহকর্মী ছিলেন। তো তিনি আজকের যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, মমতা মেনে নিতে পারছে না। মেনে নিতে না পেরে কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে, কিন্তু ডাক দেবে কাদের সঙ্গে? সিপিআইএম, আইএসএফ, কংগ্রেসকে ডাক দিচ্ছে, আর অনেক দল রয়েছে ডাক দিচ্ছে। তো নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে ঠিক আছে, ডাক দিচ্ছেন। আগে উনি বিধানসভার ভিতরে, যেহেতু উনি বিধানসভার ভোটে মুখ্যমন্ত্রী পদ তো হারিয়েছেন, আবার যে কেন্দ্র থেকে লড়াই করছিল ভবানীপুর,
সে কেন্দ্র হেরেছে, অর্থাৎ উনি কোনো দায়িত্ব নেই এই মুহূর্তে, বিধানসভাতে যেতেও পারবে না। অর্থাৎ এমপি পদও ওনার নেই, এমএলএ পদও ওনার নেই, মুখ্যমন্ত্রী পদ তো ওনার নেই। তো নওশাদ সিদ্দিকী কিন্তু বারবার বলছে যদি ওরকম মনোবল থাকে, আপনি 80টা সিটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতে রয়েছে। ভালো করে কথাগুলো বুঝবেন, 80টা প্লাস সিটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, 294টার মধ্যে 80টা সিটে জয়ী হয়েছে। তো 80টা সিটের মধ্যে একটি সিটে উনি বাই ইলেকশন করুক না, উপনির্বাচন করুক, পরে ওখান থেকে ওনার প্রার্থীদের বলুক যে পদত্যাগ করতে বা ইস্তফা দিতে, ওখান থেকে ইলেকশন করে বাই ইলেকশন করে উনি ওখান থেকে জিততে আসুক, বিধানসভার ভিতরে একসঙ্গে লড়াই হবে, এবং সেটা পরের বিষয়, আগে উনি পদত্যাগ করান। উনি বিধানসভার ভিতরে না গিয়ে কাদের সঙ্গে লড়াই করবে? রাস্তায় কি লড়াই হবে? রাস্তায় নিশ্চয়ই লড়াই হবে না। রাস্তায় যেমন শুধু লড়াই হবে না, তেমনি বিধানসভার ভিতরেও কিন্তু শুধু লড়াই হবে না। এই জন্য নওশাদ সিদ্দিকী আবার বললেন যে কোনো একটা বিধানসভা যেটা সেফ মনে হয়, যেটা সেফ জোন মনে হয়, যেখান থেকে বিপুল ভোটে জিতেছেন, সেখানে বাই ইলেকশন করুক, সেখান থেকে উনি জিতে বিধানসভাতে আসুক, তারপরে চিন্তা করবো আমরা, তারপরে ভাব। আর নওশাদ সিদ্দিকী সবসময় কিন্তু একটি জায়গা ছেড়ে রেখে দেয়, যেটা বিরোধীদের জন্য সেফ জোন, না যেন তার ভুল কেউ ধরতে পারে, আর তার ভুল কথা না যেন কেউ বলতে পারে নওশাদ এটা ভুল করেছে। সবসময় নওশাদ সিদ্দিকী একটা জায়গা রেখে দেয়, তাই তিনি রেখে দিয়ে বার্তা দিয়েছেন যে আপনার যদি এত লড়াই করার শখ হয়, এত ঐক্য বলছেন, আপনার 80টা তো এমএলএ জিতে রয়েছে, যে কোনো একটা কেন্দ্র থেকে আপনি ইস্তফা দিয়ে আসুন না, একসঙ্গে আলোচনা হোক না, আগে বিধানসভার ভেতরে আপনি আসুন, তারপরে নয় ভাববো আমরা। কিন্তু লড়াইটা কিভাবে হবে? উনি তো কথা শুনছে না, গদি হারিয়ে মাথার তো ঠিক নাই ওনার, তাই উনি হয়তো নওশাদ সিদ্দিকীর কথা রাখবেন না। দর্শক, অনেক কথা নওশাদ সাহেব তিনি বলেছেন, দ্বিতীয়বারের জন্য বিধায়ক অনেক কথা বলেছেন। তবে দর্শক, যে কথাটা আমরা ফোকাস রাখছিলাম, নিশ্চয়ই আপনারা ফোকাস রেখেছেন, 2023 সালে নওশাদ সিদ্দিকীর কনভয় বা নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলা করা হয়, আর সেই গাড়ি নওশাদ সিদ্দিকীরা ভেঙে দেওয়া হয়। নওশাদ সিদ্দিকী কিন্তু গত 2 বছর সেই গাড়ি কিন্তু বিধানসভাতে কন্টিনিউ নিয়ে আসতেন, যেতেন, বিভিন্ন সভাতে তিনি সেই গাড়ি ইউজ করতেন। অর্থাৎ তিনি বলেছিলেন 2026 পর্যন্ত এই গাড়ি কিন্তু আমি বিধানসভার গেটে লাগিয়ে রাখি। আর আজকের যেই কথা সেই কাজ, নওশাদ সিদ্দিকী সাহেব কিন্তু আজকের নতুন করে শপথ নেবে, সেই গাড়ি কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব নিয়ে গিয়েছেন বিধানসভা। ভাবতে পারছেন কতটা ইগো রয়েছে নওশাদ সিদ্দিকীর মধ্যে? আমরা তো বারবার বলেছিলাম এই নওশাদ সিদ্দিকী কিছু একটা করতে পারবে, অন্য বিধায়কের মধ্যে কিন্তু এত ইগো আমরা দেখিনি। নওশাদ সিদ্দিকী যে কথা বলে সে কাজ কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব করে, মানে এত ইগো, যেটা বলে সেটা করে নওশাদ সিদ্দিকী সাহেব। তো তিনি বারবার বলে এসছেন, অর্থাৎ সেই গাড়ি কিন্তু আজকেরও তিনি বিধানসভাতে নিয়ে গেছে। মজার ব্যাপার, সাংবাদিকরা, সংবাদ মাধ্যম দেখেছে, প্রশ্ন করেছে, সেই গাড়ি কিন্তু নওশাদ সিদ্দিকীর বিধানসভার গেটে লাগানো রয়েছে ভাঙা অবস্থায়। অর্থাৎ সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করছিলেন, তিনি বলছেন ঠিক আছে, আজকে তো নিয়ে এসেছি বিধানসভাতে, শপথ গ্রহণ করলাম, আগামী দিন গাড়িটা সারাবো। মানে বুঝতে পারছেন, আমরা বারবার বলেছিলাম এই নওশাদ সিদ্দিকীকে যদি একটা সিটে জিতে যদি এই লড়াই করতে পারে, বাকি দমকল থেকে তো আর একটা সিট সিপিআইএম জিতেছে, বাকি দেখবো না নওশাদ সিদ্দিকীর মতো কিভাবে লড়াইটা চালায়। আর তার দাদা কাসেম সিদ্দিকী এবং আব্দুল মাতিন সাহেব, বিরাট সব মাওলানা সাহেব, তারা তো শপথ গ্রহণ করেছে। লড়াইটা কি হয় দেখা যাক না, লড়াইটা কিভাবে দেয়, দেখা যাক না। কাসেম সিদ্দিকী তো বেশ বড় বড় কথা বলেছিলেন, যে মমতা নাকি বলেছিলেন, কাসেম তুমি জিতে 4 তারিখে বিধানসভাতে এসো, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। কে দেবে এখন? শুভেন্দু অধিকারীরা দেবে আপনাকে? নিশ্চয়ই দেবে না। যেটা কটা সেটা হয়তো পাবেন, সাজিয়ে তো আর দেবে না। দর্শক, নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য তিনি রেখেছেন, বাকি যেটা মনে হবে কমেন্ট বক্স কমেন্ট করবেন, আর চোখ রাখবেন ইনসাফ।